কিভাবে কথা শৈলী, কিভাবে কথার বিনিময়, কিভাবে কথার উপস্থাপন, এই কথাটি শুনে ওই ছেলেটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, না না দুঃখ পাবো কেন, বলুন, আমি বদমাশ বলেছি, শালা বলবেন, শুয়োরের বাচ্চা বলবে, এর বেশি আর কি বলবেন। আমাদের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, টাইপ, ক্যারেক্টার, কনসেপশনটা এইরকম। হ্যাঁ বলুন, কি বলবেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তোগরের বাড়ির কি গরু আছে? বলে হ্যাঁ, আমার 4খানা গরু আছে, আমি নিজে সব দেখাশোনা করি, নিজেই সব পরিচর্যা করি গরু। কিছুক্ষণ পা থেকে মাথা পর্যন্ত দেখে, দেখতে দেখতে বললেন, গরুর বাচ্চা হওয়ার জন্য কনে নিয়ে যাস? জেলখানায়, পাবনা জেলখানায়। পাবনা জেলখানায় ভালো ভালো পেডিগ্রিওয়ালা ষাঁড় আছে জানেন, ভালো ভালো ষাঁড়, ওদের ভালো পেডিগ্রি, বংশপঞ্জি আছে, ওই ষাঁড় দিয়ে আমার গরুর বাচ্চা করে। যার সাথে কথোপকথন হচ্ছে তিনি এই কোনইটা ডান দিকের হাঁটুর ওপরে দিয়ে একটু ঝুঁকে গিয়ে বলেন, কে শালা, রাস্তায় তো বহুত ষাঁড় ঘুরে বেড়ায়, ওই গরুর সঙ্গে বাচ্চা করালে কি দোষ হতো? সঙ্গে সঙ্গে সেই ছেলেটি, কি যে কন, রাস্তার শালা ছাড়া ষাঁড় ওই গরু জন্মে, ঠিক আছে, শালা জেলখানার ষাঁড় ভালো। ঠাকুর সঙ্গে সঙ্গে দুটো হাত এরকম করে নাচিয়ে বলছেন, শালা ট্যাঁকে দুটো ট্যাহা নিয়ে যাওয়া লাগে না? বলে হ্যাঁ, ওই ব্রিডিং চার্জ নেয় জেলে। এইবার এই হাতটা হাঁটু থেকে তুলে নিয়ে থাইয়ের উপরে জোরে সপাটে চাপড় মেরে বলছেন, শালা রাস্তাতেও বহুত বদমাস ঘুরে বেড়ায়, বুঝতে পারিস? এই বদমাসের কাছে আসতে গেলে না ট্যাকে কিছু মাল চাই। ছেলেটি হাতে তালি দিয়ে বসে পড়লে, বয় শালা, পচাল পারিস না। সেই ছেলেটির নাম কি জানেন? আমার বাবা গোবর মজুমদার। সেই ছেলেটির নাম আমার বাবা গোবর মজুমদার। ক্লাস 7-8 পড়া মানুষ। এইভাবেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ, প্রথম আলাপন, প্রথম পরিচয়, প্রথম সন্দর্শন, প্রথম যোগাযোগ। আর এইখান থেকেই ডে আফটার ডে, দিনের পর দিন তিনি ওই মানুষটির সঙ্গে মেলামেশা করছেন, কথা বলছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একবারের জন্য তিনি উচ্চারণ করেননি তুই দীক্ষা নে। একবারের জন্য তিনি উচ্চারণ করেননি তুই আমার কাছে দীক্ষা নে। আশ্চর্যের বিষয়, তার বাবা মানে আমার ঠাকুরদা, তিনি সেই সময় প্রতিবেশীদের কিছু ষড়যন্ত্র, পাবনা জেলা হিমায়তপুরের কিছু প্রতিবেশীর ষড়যন্ত্রে পাবনা জজ কোর্টে ঠাকুর অনুকূল চন্দ্রের বিরুদ্ধে মোকদ্দমা হচ্ছে। আর সেই মোকদ্দমায় সৎসঙ্গের পক্ষে, ঠাকুর অনুকূল চন্দ্রের পক্ষে যিনি কৌশলী, যিনি অ্যাডভোকেট ছিলেন, তার ছেলে আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন চিত্ততোষ লাহিড়ীর বাবা রঞ্জিত লাহিড়ী। আর ঠিক তার বিপক্ষে, ঠাকুরের বিপক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি আমার ঠাকুরদা, আমার বাবার বাবা গিরিজাকান্ত মজুমদার। তিনি আমার ঠাকুরদা, আমার বাবার বাবা। আমরা কি বলি, তোমার ঠাকুরদাকে বলো না, তোমার বাবাকে বলো না, কাকাকে বলো না, জ্যাঠাকে বলো না, ম্যানেজ করতে বলো না, ম্যানেজ করতে বলো না, এরকম আমরা সবসময় বলে থাকি। কিন্তু এমনই একটি পার্সোনালিটি, এমনই একটি ব্যক্তিত্বের অস্তিত্ব ঠাকুর অনুকূল চন্দ্র একবারের জন্য বলেননি তোর বাবা আমার বিরুদ্ধে মামলা ওকালতি করছে, একবারও বলেননি। একবারের জন্য বলেননি তুই আমার কাছে দীক্ষা নে, একবারের জন্য উচ্চারণ করেননি। এই মানুষটি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম আজীবন খেতেন এবং তিনি ফার্মলি, কনভিক্টলি বিশ্বাস করতেন অনুকূল ঠাকুর দীক্ষা দিয়ে বশীকরণ করে নেন। অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে মানুষ বশীকরণ হয়ে যায়। এই বোধটা কেন হলো? ঠাকুরের সঙ্গে আশ্রমে দেখছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি বাংলার নোবেল, ভারতের নোবেল লরেট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামনের একজন অন্যতম সহযোগী। তিনি তাকিয়ে দেখছেন ডক্টর প্যারিমোহন নন্দী, যিনি লন্ডনের রয়্যাল কলেজে যাওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু ঠাকুরের নির্দেশে তিনি রয়্যাল কলেজে যাওয়া, ইংল্যান্ডে যাওয়া বাতিল করে তিনি ঠাকুরের সেবক হয়ে ওখানে কাটাচ্ছেন। তিনি তাকিয়ে দেখছেন প্রফেসর শরৎচন্দ্র হালদার, যিনি বাগেরহাট, খুলনা বাগেরহাট পিসি কলেজের একজন প্রোফাউন্ড প্রফেসর, ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ইত্যাদি ব্যক্তিবর্গকে দেখতে দেখতে ভাবতেন এই তো সব লোকগুলো, এত ব্রাইট ফিউচার,
এত ব্রাইট ফিউচার যাদের, এত হাই এস্টাবলিশ যারা হতে পারত, এদের বশীকরণ করে সেবক করে দিয়েছে। আমি যদি দীক্ষা নিয়ে আমার ভবিষ্যৎ এরকম হবে। সুতরাং না না, যাই হোক যেমনই হোক, দীক্ষা টিক্ষা নেওয়া যাবে না। লোকটাকে ভালো লাগে, মেলামেশা করা যায়, কথাবার্তা বলা যায়, খবরদার নৈব নৈব চ, দীক্ষা নেওয়া যাবে না। এরকম একটি মনের জগৎ বৈতরণী পার হচ্ছেন। অল অফ এ সাডেন একদিন সাইকেলটাকে বকুল গাছের গোড়ায় ঠেস দিয়ে রেখেছেন। পাঁঠা যেমন করে টানতে টানতে হাড়ি কাঠের দিকে নিয়ে যায়, ঠাকুর দূর থেকে হঠাৎ দ্রুত পায়ে এসে ডান হাত দিয়ে খপ করে বাঁ হাতটা ধরলেন, ছেঁচড়াতে মাতৃ মন্দিরের মধ্যে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না আমার বাবা কি করছেন, টানা হাঁচড়া করছেন কেন। নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসে বললেন, কেষ্টদাকে ডাক দে। তখন সৎসঙ্গে ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যেই আসলেন, বললেন, কেষ্টদা শালা দীক্ষা দিয়ে দেন। আমার বাবা ভাবলেন, পাঁঠাকে দীর্ঘদিন নাদুস নুদুস করে কাটার জন্য, মুরগি দীর্ঘদিন নাদুস নুদুস করে ভালো করে জবাই করার জন্য, আমাকেও এতদিন মেলামেশা খাওয়া দাওয়া করে পটিয়ে পাটিয়ে ভুজুং ভাজুং দিয়ে এখন দীক্ষা দেবে। যা সারা আটটা পালাতেও পারবো না, ঘরের থেকে দরজা খিল দিয়ে দিয়েছে, এটা বেরোতেও পারবো না, খিল দিয়ে দরজা বন্ধ করে সামনে গ্যাঁট হয়ে চেয়ারে বসে আছে, কোনো ছবি নেই, ছবির সামনে, ঠাকুরের সামনেই দীক্ষা হবে, সামনে বসে আছে, আমি তো পালাতেও পারবো না দরজা দিয়ে, আর নাও বলতে পারবো না। কেন? মেলামেশা করতে করতে এমন একটা টান, এমন একটা প্রাণ, এমন একটা সম্পর্কে সেতুবন্ধন হয়েছে, যেখানে সরাসরি না বলে পালিয়ে আসা সম্ভব না, একদম না। কি করি? একটা উপায় খুঁজে বার করে ফেললেন। মন্ত্রফন্ত্র দিয়ে তো বশীকরণ করবে, দীক্ষা দিয়ে তো কিছু মন্ত্রফন্ত্র বলবে, আমি শালা একটা মন্ত্র উচ্চারণ করবো না। আরে আমাকে কিছু বলবে যে এটা ছো, এটা করো, সেটা করো, এটা দাও ঠাও, আমি শালা একটা জিনিসও ছোবো না। তাহলে আর বশীকরণ কি করে দেখি। এই বলে ঠাকুর বলছেন, কেষ্টদা দীক্ষা দিন। ঠাকুর সামনে গ্যাঁট হয়ে চেয়ারের উপরে বসে আছে। কেষ্টদা দীক্ষার মন্ত্র শুরু করলেন। আমার বাবা চুপ করে এরকম করে তাকিয়ে আছে। কেষ্টদা বলছেন, নাও বলো। ঠাকুর বাবাকে বলতে দিলেন না, উপর হয়ে চেয়ার থেকে ঝুঁকে, কেষ্টদা আপনি একা একা কয়ে যান, ও কিছু কবি না নেন। এটা কি করে বুঝলো? এটা তো আমি মনে মনে ঠিক করেছিলাম, আমি কিছু বলবো না। ইনি কি করে বুঝলেন? ইনি কি থট রিডার? ইনি কি চিন্তা পাঠি? ইনি কি চিন্তাটা বুঝে গেলেন? তারপরে বলে, নাও ইষ্ট ভিতরে ধরো। ঠাকুর আবার বললেন, কেষ্টদা আপনি ধরে ধরে করে দেন, ও কিছু ছবি না নেন। এই সালে এটা কি করে বুঝলো? এটা তো ঠিক করেছিলাম, ছোবো না। এটা সঙ্গে সঙ্গে মনে মনে কি করে বুঝতে পারলো? এইরকম একটি ভাবের মধ্যে দীক্ষা পর্ব শেষ হলো। কৃষ্ণদা একটু বিরক্ত হয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। দরজাটা হাট করে খোলা, সামনে পাবনা অববাহিকা, ছোট পদ্মা বয়ে যাচ্ছে। ঠাকুর গলার আঁচলটা এরকম করে নিয়ে কোমরে গিট দিয়ে দাঁড়ালেন দরজার সামনে। বাবা দরজা দিয়ে বেরোচ্ছেন, ঠাকুরের ভুঁড়ির সাথে বাবার শরীরটা ঠেকে গেল। মাথায় হাত দিলেন। মাথায় হাত দিয়ে দুবার তিনবার বুলিয়ে দিয়ে বললেন, এই দেখ, আমার না কিচ্ছু নাই। হ্যাঁ রে শালা, সত্যি করছি, আমার কিচ্ছু নাই। আমি জাগরিক ভালোবাসি না, জাগরিক শুধু জোর করে একটা জিনিস দেই, তা হলো দীক্ষা। আমার আর কিচ্ছু নাই, আমি তো ভালোবাসি। হ্যাঁ রে শালা, সত্যি করছি, আমি তো ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোর যাতে মঙ্গল কল্যাণ হয়, তো জোর করে দীক্ষা দিয়ে দিলাম। এই বলেই তিনি আবার সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, এখন তুমি ইচ্ছে করলে তোমার এখানে, বুকের মধ্যে ঠোকা দিয়ে তিনটে বললেন, তোমার এখানে আমাকে রাখতেও পারো, ইচ্ছে করলে বাঁ হাতটা লম্বা করে পদ্মার দিকে দেখিয়ে বললেন, শালা পাক পেরে ছুঁড়ে ফালাই দিবে পারো, তোমার যেম্বা ইচ্ছা তুমি অম্বাই করবে পারো, বেশি কথা না। এই কয়েকটি কথা উচ্চারণ করলেন। তার এফেক্ট কি হলো? আফটার এফেক্ট কি হলো? যে ছেলেটি আমার বাবা ওই বয়সে এতগুলো কথা বললেন, সেই মানুষটি আমার বাবা ঠাকুরের বুকে, ভুঁড়িতে, পায়ে, থায়ে হাত দিয়ে ওই পায়ের পাতার উপরে হাপুস নয়নে চোখের জলে পা ভিজিয়ে দিয়ে বলছেন, ঠাকুর আমি তো একটা শব্দ উচ্চারণ করিনি, ঠাকুর আমি তো আপনার কোনো জিনিস স্পর্শ করিনি, ঠাকুর আপনি আমাকে আবার দীক্ষা দিন, ঠাকুর আপনি আমাকে আবার দীক্ষা দিন।
ঠাকুর কোমরে হাত দিয়ে পায়ের পাতার ওপরে পড়ে থাকা গোবর মজুমদারকে বলছেন, যদি ভরা পেটে সাপে কামড় দেয় শরীরে বিষ লাগে না? হ্যাঁ লাগে তো, আর আমি শালা অমৃত ঢালিছি, ওয়ে লাগবে না কেন? এই হচ্ছে তার জীবনের ক্যাপিটাল, এই হচ্ছে তার জীবনের পুঁজি। আমি বহুবার তার মুখে এই কাহিনী ঘটনা বর্ণনা শুনতে শুনতে মনে হয়েছে, বাগুইটি যাবেন, ইয়াসিন মাহমুদের পাঁঠার মাংসের দোকান এখনো আছে। বাগুইটিতে আমাদের বাড়িতে 17 থেকে 18টা পেডিগ্রি জার্মান অ্যালসেশিয়ান কুকুর ছিল। আমাদের বাড়িতে কুকুরের জন্য প্রত্যেক দিন একটা গোটা পাঁঠা ড্রেস করে কুকুর খাওয়ার জন্য আসতো। বাবা আমাদের, আমার ভাই বসে আছে আমার পাশে, আমার বাবা কখনো আমাদের মাছ মাংস খেতে দেয়নি, কোনোদিন দেয়নি। পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কোনোদিন খেতে দেয়নি। আমাদের হাউস ফিজিশিয়ান ছিলেন ডক্টর ব্যানার্জি, তিনি একদিন আমার এরকম রোগা রোগা টিংটিঙে 4 ভাই ছিলাম। একদিন আমার বাবাকে বলছেন, গোবরবাবু এক কাজ করুন, বড় বড় লোহার শিকল দিয়ে আপনার 4 ছেলের পায়ে বড় পাথর ঝুলিয়ে বেঁধে রাখুন, ঝড় যদি আসে না হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে, বাঁচবে না। এদের মাছ খাওয়ান না নিরামিষ খাওয়ান, এরা বাঁচবে? বাবা বলেছিলেন মরে যাবে তো। বাবা বলেছিলেন মরতে দিন, আমার 4টে ছেলেতে একবারে মরবে না, একটা একটা করে মরবে, একটাকে মরতে দিন। আমি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছেকে জিজ্ঞাসা করব আমার ছেলে মরলো কেন, একটা মরতে দিন আমার চোখের সামনে। সেই ডক্টর ব্যানার্জি যখন মারা যান তার আগে আমাকে একদিন নিজের মুখে বলছেন, ঠাকুর তোমাদের ঠাকুর বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত, তোমার বাবা ঠিক ডিসিশন নিয়েছিলেন, আমিও এখন নিরামিষ খাওয়া ধরেছি। তখন তিনি চলে যাবেন, সেই সময় দেহ ত্যাগ করার কিছু আগে বলেছেন, আমিও বেশ কিছুদিন যাবৎ নিরামিষ খাচ্ছি। গণতন্ত্রের কথা বলছিলাম, ব্যক্তি নির্মাণের কথা বলছিলাম। এই যে ব্যক্তি নির্মাণ এবং গণতন্ত্র, আমরা আগাতে গিয়ে জল ঢালি, গোড়াতে কখনো জল দেই না বলে প্রত্যেকটি মানুষকে আমার ভালো মনে হয়। আমার কোনো মানুষকে, আমি সারা দেশ ঘুরে বেরিয়েছি, আমার এই জীবনে খুব কম করে হলো কয়েক কোটি মানুষের সান্নিধ্যে এসেছি, একদম তৃণমূল স্তর থেকে একদম ওপর স্তর পর্যন্ত মেলামেশা করেছি। এবং বিশেষ করে বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব আমার ব্যক্তিগত জীবনে প্রণম্য, এবং উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যার দৌলতে ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত আমি গিয়েছি একদিন। ওনারই দৌলতে, ওনারই সান্নিধ্যে, ওনারই সাহচর্যে একদিন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছেও পাশাপাশি বসেছি। ভারতবর্ষের ফর্মার গভর্নর কেশরীনাথ ত্রিপাঠীর সাথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলাম। আমি কয়েক কোটি মানুষের সান্নিধ্যে তৃণমূল স্তর থেকে একদম ওপরের স্তর পর্যন্ত মেলামেশা করেছি। আমি দেখেছি বিদ্বান এবং অবিদ্বান, পণ্ডিত এবং মূর্খ, জ্ঞানী এবং মূর্খ, এরকম প্রচুর মানুষের সান্নিধ্যে মিশেছি। একটা মজার কথা বলি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এই বোলপুরের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, তিনি আমার পাশে বসে আছেন। আমার ডান দিকে বসে আছেন পশ্চিমবঙ্গের সেই প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আর ওনাকে সাম্মানিক ডিলিট উপাধি দেবেন ওই আমার পাশে যিনি বসে আছেন উপাচার্য, তার নামটা আমি ইচ্ছে করে বলছি না। আমি ওনার ডিগ্রি দেখে আশ্চর্য হতবাক, অত বড় হিস্টোরিয়ান খুব কম হয়। আমি ওনার ডিগ্রি দেখে ওনাকে বললাম, হাঁ করে তাকিয়েছি। উনি আমাকে বলেন কিছু বলবেন? হ্যাঁ একটা কথা বলবো, মানে এক জীবনে এই এত ডিগ্রি আপনি অ্যাচিভ করেছেন, আমার চোখে এই প্রথম আপনাকে দেখলাম। এত ডিগ্রি, এখানে ব্র্যাকেট শুরু, এখানে ব্র্যাকেট শেষ, এত পড়াশোনা করেছেন, আমি দেখে স্তম্ভিত, এরকম মানুষ আমি চোখে দেখিনি। উনি একটু আত্মপ্রসাদ লাভ করে আত্মতৃপ্তিতে হাসলেন, হেসে বলেন হয়ে গেছে কাজ করতে করতে। আমি বললাম একটা কথা বলবো? বলে হ্যাঁ বলুন। ওই যে একদম শেষে, এই হলটার একদম শেষ সিটে যিনি বসে আছেন, উনি যদি ওখান থেকে আপনাকে একটা অশ্লীল অশ্রাব্য ছোট্ট গালিগালাজ ছুঁড়ে দেয়, হোয়াট ইজ দ্য রিয়াকশন অ্যান্ড রিপারকেশন? আপনার প্রতিক্রিয়া কি হবে? যদি একটা নোংরা অশ্লীল গালাগাল আপনাকে ছুঁড়ে দেয়, আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনার এই এতগুলো বিদ্যা যে অর্জন করেছেন, এই বিদ্যা অনুযায়ী প্রতিক্রিয়া হবে?
না, আপনি যে পরিকাঠামো, রক্ত, বংশ, বর্ণ, গোত্র, সহজাত সংস্কার থেকে এই কাঠামোটা ধারণ করেছেন, এই কাঠামো অনুযায়ী আপনার প্রতিক্রিয়া হবে। কি হবে? অ্যাজ পার ইউর জেনেটিক্যাল কনফিগারেশন অর ইউর একাডেমিক কোয়ালিফিকেশন। যে জিজ্ঞাসা করলাম উনি সঙ্গে সঙ্গে আমাকে বলেন, নো নো, অ্যাজ পার মাই জেনেটিক্যাল ইনস্টিংক্ট, আমার সহজাত জন্মগত জৈব কাঠামো অনুযায়ী প্রতিক্রিয়া হবে। আমি ভাবলাম কি আশ্চর্য, আমরা আজকে যার উৎসব করছি, আজকে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে আমরা যা শ্রী চরণে আজকে একত্রিত বা সমবেত হয়েছে, উনি একটা কথাই বলছেন, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার। আর এই অভ্যাস কি তিনি বারবার বলছেন। অভ্যাসকে, বাংলা শব্দকে তিনি জগিং করেছেন। দেশ পত্রিকার যিনি প্রাক্তন সম্পাদনা করেছেন, সম্পাদক ছিলেন অমিতাভ চৌধুরী, উনি আমাকে সরাসরি বলেছেন, আপনার ঠাকুর বাংলা শব্দকে এরকম করে জগিং করেছেন, আপনার ঠাকুর বাংলা শব্দ নিয়ে খেলা করেছেন, আপনার ঠাকুর বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা শব্দকে সমৃদ্ধ করে গেছেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর একটি শব্দ ব্যবহার করেছিলেন, শব্দটির নাম হচ্ছে লালিমা। এই লালিমা শব্দটি বাংলা ব্যাকরণে অসিদ্ধ ছিল, বাংলা ব্যাকরণকে স্বীকার করেনি, অনেক পরে থেকে আত্মীকৃত করেছে। ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীমালার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, শব্দটি হচ্ছে ময় দীর্ঘ তয় তয় রেফ মধ্যে নয় আকার মূর্তনা। এই মূর্তনা শব্দটি বাংলা ব্যাকরণে অসিদ্ধ। সেই সময় ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী ডক্টর প্রতাপচন্দ্র ঠাকুরের কাছে এসছেন। তিনি কিছুদিন আগে রাশিয়া ঘুরে এসছেন। ঠাকুরের কাছে এসে যখন প্রণাম করে বসেছেন, ঠাকুর দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তার বাণী লেখক, তাকে বলছেন, দেবী ওনাকে একটু শোনাবি, এটা ঠিক না বেঠিক। তিনি বললেন যে ডক্টর চন্দ্র, এই শব্দটি বাংলা ব্যাকরণে ভুল, অসিদ্ধ। আমি নিজে কানে শুনেছি, ওই সময় উপস্থিত ছিলাম। ডক্টর প্রতাপচন্দ্র বলছেন যে আপাতত ওকে নিপাতনে সিদ্ধ করে রেখে দিন, ভবিষ্যতে ব্যাকরণ ওকে বরণ করে নিয়ে যাবে। ঠিক এইভাবে রবীন্দ্রনাথ দয়ালু, দয়ালি, দয়াবান বহু শব্দ ব্যবহার করেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র একটি ছোট্ট শব্দ ব্যবহার করলেন, দ উন্তস্থ অয় দীর্ঘি দই। দেখুন শব্দের মাধুর্য, শব্দের ব্যঞ্জনা কি অসাধারণ ভাবে বাংলা শব্দকে সমৃদ্ধ করেছে। মহর্ষি পাণিনি, যিনি বাংলা ব্যাকরণের জনক, মহর্ষি পাণিনি বেদে উচ্চারণ করা ছিল ন ঊর্জে দধাতানা, তারপরে এই ঊর্জ শব্দটি, ঊর্জা শব্দটি আর ব্যবহার হয়নি। যারা বৈয়াকরণবিদ তারা বর্ণনা করেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র এই ঊর্জা শব্দটিকে নানাভাবে ঊর্জি, ঊর্জা, ঊর্জনা, ঊর্জিতপা বহুভাবে বাণী সাহিত্যের মধ্যে ব্যবহার করেছেন। এইরকম একটি ব্যক্তিত্ব তিনি বাণী দিয়ে বলছেন, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার। স্বাধীনতা তখনই নির্ভর করে, এখানে যারা বসে আছেন, যদি আমি আপনাদেরকে বলি আপনাকে 5 লক্ষ টাকা ঘুষ দিচ্ছি, আপনি এই কাজটা করুন, অনেক মানুষ আছেন যে 5 লক্ষ টাকাকে ধুলোবালির মতো ফেলে দিয়ে চলে যাবে। দেখুন কি আশ্চর্য, একই বাতাস, একই মাটি, একই আকাশ, একই জল। ইংরেজ কিন্তু এগুলো নিয়ে যায়নি আমাদের কাছ থেকে, আমাদের জল নিয়ে যায়নি, আমাদের আকাশ নিয়ে যায়নি, আমাদের মাটি নিয়ে যায়নি, কিন্তু আমাদের কাছে 77 বছর ধরে যা রেখে গেল, আজকে একের পর এক স্ক্যাম, আজকে একের পর এক ঘোটালা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কে করছে? আমাদেরই স্বাধীন 77 বছরের স্বাধীন মাটিতে অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট এন্ড নেসেসিটি অফ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এন্ড হোয়াট ইজ দ্য নেসেসিটি আজকের এই উৎসব 15 আগস্টের? ঠাকুর অনুকূল চন্দ্র এই জিনিসটা আমাদের কাছে বারবার হাইলাইটস করেছেন। মানুষ পৃথিবীতে জন্মায়, আর মানুষ যখন জন্মায় তখন তার ইনস্টেট নিয়ে জন্মায়, আর ইনস্টেট নিয়ে যখন জন্মায় তুমি বাইরে থেকে যতই বিদ্যে ওকে ইনজেক্ট করো, বাইরে থেকে যতই বিদ্যেকে ইনহেরিট করো, সেটা জামা কাপড়ের মতন রাত্রিবেলা ঘরে গিয়ে খুলে ফেলে খালি গায়ে বিছানায় শোবো, কাজ করবে ওর জন্মগত জৈবিক সহজাত সংস্কার। তাই ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম প্রধান এক অদ্বিতীয় কথাটি বললেন, এর মূল ঔপাদানিক শক্তি হচ্ছে বিবাহ।
এই বিবাহের বর্ণাশ্রমিক সুষম, যাকে ইংরেজিতে বলি কম্প্যাটেবল ম্যারেজ, এই কম্প্যাটেবল ম্যারেজের মধ্য দিয়েই সুন্দর সুস্থ সুঠাম সন্তান পৃথিবীতে অবতরণ করতে পারবে। যার কাছে ব্যক্তি হিসেবে বাবা মা, যার কাছে প্রতিবেশী হিসেবে পরিবেশ, যার কাছে সমাজ এবং রাষ্ট্র পরম নিশ্চিন্তে ভরসা বিশ্বাস করতে পারে। এই কথাটি ঠাকুর অনুকূল চন্দ্রের অনেক পরে আরেকজন উচ্চারণ করেছেন, ডক্টর অ্যালেক্সিস ক্যারল, ম্যান দ্য আননোন। দেখবেন আপনারা ডক্টর অ্যালেক্সিস ক্যারল উচ্চারণ করছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট অ্যান্ড হ্যাবিট টার্ন ইনটু ইনস্টিংক্ট and instinct is a condensed form of our character. ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কি অভ্যাস করতে দিলেন? তিনি প্রত্যেক দিন আমাদেরকে অভ্যাস করতে দিলেন, প্রত্যেক দিন তিনি আমাদেরকে অভ্যাস করতে দিলেন। তুমি ঘুম থেকে উঠে সকালবেলায় তোমার নাভির নিচ থেকে চিন্তা না করে নাভির ওপর থেকে চিন্তা করতে শুরু করো। তুমি প্রত্যেক দিন অটো রিসাইট করো, তুমি প্রত্যেক দিন শতভাবে আবৃত্তি পরায়ণ হও। কেন? আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। আমাদের অনেক প্রিকনসেপশন আছে, যে প্রিকনসেপশন দিয়ে আমরা আমাদের সব জিনিসকে অনুভব করতে পারি না। কেমন? বোধ। আমরা কথায় কথায় ক্যাজুয়ালি বলি, তোমার একটা বোধ কাজ করলো না, তোমার বোধে ধরা পড়লো না, তোমার বোধে ধরা পড়লো না, একটু করে ফেললে, কথায় কথায় উচ্চারণ করি। ঠাকুর অনুকূল চন্দ্র খুব পরিষ্কার ভাষায় বললেন বোধ কাকে বলে। তাকে জিজ্ঞাসা করছেন সুশীল চন্দ্র বসু, ফর্মার প্রেসিডেন্ট অফ সৎসঙ্গ অর্গানাইজেশন, ওকে জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ বোধ ঠাকুর অনুকূল চন্দ্র, যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, তিনি টুইঙ্কেল অফ অ্যান আই আনসার করে বলছেন, শোনা, জানা, দেখা এবং বোঝা। শোনা, জানা, দেখা এবং বোঝা এর মিলিত যে সমাবেশ, যে অনুভূতি, তার নাম হচ্ছে বোধ। আমরা এটা করি আমার চার দেওয়ালের মধ্যে, আমার সংসারে, আমার চার দেওয়ালের বাইরে, আমার পরিবেশে, প্রতিবেশীদের সাথে। বোধ কি করে গজাবে, বোধ কি করে আসবে? এখান থেকেই ঠাকুর অনুকূল চন্দ্রের কম্প্যাটেবল ম্যারেজের কথা। আর এই কম্প্যাটেবল ম্যারেজের মধ্য দিয়েই তিনি একটি অদ্ভুত, আমার এখন আর পৃথিবীর মাটিতে শরীরে নেই, দীর্ঘদিন তার বাড়িতে রাত কাটিয়েছি, দীর্ঘদিন তার সাথে কাটিয়েছি। তার নাম আমেরিকান গুরু ভ্রাতা, তার নাম রেয়াচার হাউজারম্যান জুনিয়র। উনি একদিন প্রসঙ্গক্রমে, তার বাড়িটার দেওঘরের নাম ছিল অক্ষয় স্মৃতি, তিনি সেই বাড়িতে একদিন প্রসঙ্গক্রমে বলছেন গল্প করতে করতে যে আমি যখন মাঝে নিউ ইয়র্কে গিয়েছিলাম, আমার ওখানে কিউ গার্ডেন লেন, নিউ ইয়র্কে কিউ গার্ডেন লেনের 7th ফ্লোরে, মানে 8 তলায় সৎসাং ছিল, সৎসাং লেখা ছিল, সৎসাং লাভার্স অফ এক্সিস্টেন্স, এরকম করে লেখা ছিল। সেখানে একটি অল অফ এ সাডেন একটা মেয়ে এসে হাজির হয়, এসে বললো যে আর ইউ হাউজারম্যান? বলছে হ্যাঁ আমি হাউজারম্যান। তাকে বলি আমার একটা প্রবলেম সলভ করতে পারো? বলে কি প্রবলেম? বলে আমার বাবা আবার বিয়ে করছে, আর আমি আমার বাবাকে কিছুতেই সহ্য করতে পারি না, যেহেতু আমার বাবা আর একটা বিয়ে করেছে, আমি বাবাকে সহ্য করতে পারি না, কিন্তু আমি বাবাকে ভালোবাসি। হ্যাঁ হাউজারম্যান, আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু আমি বাবাকে সহ্য করতে পারি না বিয়ে করার জন্য। আমার বাবা আমাকে আলাদা থাকতে দিয়েছে, আলাদা ব্যবস্থা করেছে, খরচপত্র বহন করে, খুব ডিউটিফুল, কিন্তু আমি বাবাকে সহ্য করতে পারি না। তুমি এই প্রবলেমটা সলভ করতে পারো? হাউজারম্যান ওকে বললো খুব ইজি প্রবলেম, তুমি একটা কাজ করো, তোমার বাবার জন্য প্রত্যেক দিন কিছু স্পেন্স তুমি ব্যবহার করো, রাখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে মনে করে কিছু রেখে দাও। হ্যাঁ কি আশ্চর্য, আমি যাকে সহ্য করতে পারি না, বাবাকে মনে করে কিছু ডলার, কিছু স্পেন্স আমি রাখবো। বলে রাখো না। 1 মাস রাখার পরে বলছে যে হয়ে গেছে 1 মাস, কি করবো? বলে আলাদা করে রেখে দাও, আবার রাখো, নেক্সট মান্থ। এই করতে করতে দীর্ঘদিন কিছু ডলার পয়সা রাখতে একদিন বলছে যে হাউজারম্যান, আমার বাবা খুব চুরুট খেত, প্রচন্ড চুরুট খেত, সিগারেট। আমার বাবার নেক্সট ওই মান্থে, ওই তারিখে আমার বাবার বার্থডে, তো আমি কি এই টাকাটা বাবাকে গিয়ে চুরুট গিফট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারো, চলে যাও, গিফট করো। ডোরে বেল দিয়েছে, বেল দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভদ্রলোক দরজা খুলতে, সে হচ্ছে মেয়েটির বাবা। আর মেয়েটির বাবা ওকে দেখে অনেক দিন বাদে, এতদিনের ঘেন্না, বিরক্তি, এতদিনের যে রাগ, ক্ষোভ এবং বিদ্বেষ, ওর বাবার চেহারাটা পা থেকে মাথা পর্যন্ত দেখে হাতটা বাড়ি দিয়ে
বলছেন এটা হচ্ছে তোমার সিগারেট কৌটো, এই বাক্সটা নাও। আর শোনো, আমি তোমাকে আজকে বার্থডে বলে গিফট করতে আসিনি, এভরিডে, প্রত্যেক দিন আমি তোমাকে মনে করি, আমি তোমাকে ঘেন্না করতাম, ঘেন্না করতাম, প্রত্যেক দিন তোমাকে আমি মনে করি, তোমাকে প্রত্যেক দিন মনে করে করে ওই টাকাটা জমিয়ে তোমার বার্থডেতে গিফটটা করলাম। ভদ্রলোক দু হাত দিয়ে দরজার চৌকাঠ পার হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলো। হাউসারম্যানের কাছে এসে বলছে, হাউসারম্যান, I can feel what is the necessity of Ishtabhriti. I can feel what is the significance of initiation. I can feel what is the significant necessity in our daily routine life. Guru, I can feel. ঠিক এই কথাটি যখন আমাদের এই আজকে যেসব চিত্র, যেসব ছবি এই ৭৭ বছর ধরে আমরা দেখতে দেখতে আসলাম, আমি আমার জীবনে, আর সবাই যেমন ঘর সংসার করে আমি এরকম করিনি, আমি আমার জীবনে একটা সংকল্প করেছিলাম যে প্রত্যেক দরজায় দরজায়, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে গিয়ে এই কথাগুলো মানুষের কাছে, নকিং এট দ্য ডোর, আমি কানের কাছে গিয়ে দরজা নেড়ে নেড়ে কথাগুলো বলবো। আমি ফার্মলি বিশ্বাস করি আগামী 10 বছরের মধ্যে অন্তত 10টি পরিবার, 10টি সন্তান পৃথিবীর মাটিতে নামবে। সেই 10টা মানুষ একদিন জীবনানন্দের ভাষায় পৃথিবীর এখন গভীর অসুখ, এই অসুখকে নিরাময় করতে পারবে। বক্তৃতা পারবে না, সম্মেলন পারবে না, অর্গানাইজেশন পারবে না, আমি পারবো, আপনি পারবেন, আপনারা পারবেন, ব্যক্তি পারবেন। তাই ঠাকুর সবচাইতে বলতেন অর্গানাইজেশন তখনই সাকসেসফুল হয় যখন আমি অর্গানাইজড হই। দেখুন, তাকিয়ে আমার দিকে তাকিয়ে দেখুন, আমার হার্টের সাথে আমার লাংয়ের চেহারা, আমার হার্টের সাথে আমার লাংয়ের ফাংশন এক নয়, আমার কিডনির সাথে আমার প্যানক্রিয়াসের রিলেশন এক নয়, আমার স্টমাকের সাথে আমার কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন একই রকম নয়। আমার যদি পায়ে লোয়ার রিজিয়ন অফ মাই বডি, আমার যদি পায়ে একটা মশা বসে, আমার এই হাতটা আপার রিজিয়ন, আমার হাতটা অটোমেটিক্যালি পায়ে গিয়ে মশাটাকে তাড়াবে। কি কোঅপারেশন! ঠাকুর ওই জন্য ইন্ডিপেন্ডেন্ট বিশ্বাস করতেন না। আমরা বলছি আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে, ঠাকুর বলতেন না, উই আর অলওয়েজ ইন্টারডিপেন্ডেন্ট। আমরা কখনো কেউ স্বাধীন নই। আমার জন্ম নিতে মা আর বাবাকে প্রয়োজন হয়েছে, আমার জন্ম নেওয়ার সময় আমার বাবা আর মাকে প্রয়োজন, ফ্রম ভেরি মোমেন্ট I am always interdependent, I am not independent, I am always interdependent. ঠিক একইভাবে আমার অর্গানের দিকে তাকিয়ে দেখুন, এগুলো ইন্টারডিপেন্ডেন্ট, একটার সঙ্গে একটা কোরিলেটেড। যখন আমি এই ফিলিংটা আমার এনভায়রনমেন্টের মধ্যে ইনহেরিট করতে পারবো, তখন অটো অর্গানাইজেশন তৈরি হবে, শত স্বাভাবিক সংগঠন সমৃদ্ধ হয়ে উঠবে। আর তার আগে যদি কিছু বানাতে চাই, সেখানে শাসন থাকবে, নিয়ম থাকবে, সেখানে গণতন্ত্র বলে একটা শব্দ থাকবে, কিন্তু গণতন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হবে না। সেখানে নিয়মাবলী বলে কিছু থাকবে, সেই নিয়মাবলী স্বার্থ সুবিধা বৃত্তিকে পরিপূরণ করতে করতে যাবে, দম্ভ এবং অহংকারকে প্রতিষ্ঠা করতে করতে যাবে। এই ৭৭ বছর ধরে আমরা তাই দেখতে দেখতে আসছি।